আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত বললেন ডিবি প্রধান। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিসি হেলাল এবং সানজিদুল ইসলাম ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এরপর জানাবো, ভারতের মদদে দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। দিন দিন দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই পর্যায়ে তারা নিরাপদের ডেরা হিসেবে বেছে নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামকে। আমার দেশ পত্রিকা এ বিষয়ে একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করেছে, জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি। কুমিল্লার বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জানাবো, জয়পুরহাটে নারী ফুটবলে বাধা নেই, অনুতপ্ত প্রতিবাদকারীরা। জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধে মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিরা ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তারা আর মেয়েদের খেলাধুলার বিষয়ে নাক গলাবেন না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এদিকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি রোমান গ্রেপ্তার। রাজধানীর মিরপুর মডেল থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ বরকত হোসেন রোমানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ র্যাব ২ এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি খান আসিফ তপু এসব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে এমপিদের বেতন ৩০০% বৃদ্ধি। পাকিস্তানের সংসদ সদস্যদের এমপিদের বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়ে সমালোচনা সত্ত্বেও তাদের বেতন মোটা অঙ্কে বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বেতন বৃদ্ধির এই পরিমাণ প্রায় ৩০০%। আগে যদি কারো বেতন ১০,০০০ টাকা ধরা হতো তাহলে এই পরিমাণ এখন ৩০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বললেন ডিবি প্রধান। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিসি হেলাল এবং সানজিদুল ইসলাম ইমনদের মতো সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আর শনিবার ১ ফেব্রুয়ারি দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশ এর বিশেষ টিম। রেজাউল করিম মল্লিক আরও বলেছেন, দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনার অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ ও ৭ জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় ৫ জন, তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের মদদে দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। দিন দিন দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই পর্যায়ে তারা নিরাপদ ডেরা হিসেবে বেছে নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামকে। তুলনামূলকভাবে অন্যান্য এলাকার চেয়ে এখন আইন শৃঙ্খলা বাহিনীর ছাড় দেওয়ার মানসিকতা এবং রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভক্তির জের ধরে চট্টগ্রামকেই নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে সংগঠনটির ক্যাডাররা। ৫ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ছাত্রলীগের কথিত সংগঠক
নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে শুধু চট্টগ্রামেই ছোট বড় অন্তত ৬০টি মিছিল করেছে সংগঠনটি। নিয়মিত বিরতিতে সশস্ত্র মহড়া দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেয়ালে লেখা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছেন তারা। অভিযোগ রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সহ ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ নেতাদের অধিকাংশই ভারতে নিরাপদে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। জুলাই বিপ্লবের পর ১৮ই অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে সশস্ত্র মিছিল করে ছাত্রলীগের ক্যাডাররা রাত 11:30টায় হঠাৎ করেই চট্টগ্রামের জামালখান এলাকায় সশস্ত্র মিছিল বের করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ সময় যানবাহন ভাঙচুরেরও চেষ্টা করেন তারা, কিন্তু সাধারণ মানুষ সংগঠিত হয়ে উঠলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ২৭শে অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ হয়। পরে ১৭ই নভেম্বর মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে মিছিল বের করে তারা। একই দিন জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোডেও ঝটিকা মিছিল বের করে একসময় হেলমেট বাহিনী হিসেবে পরিচিত ছাত্রলীগ। একদিনের ব্যবধানে ১৮ই নভেম্বর রাত ১০টার দিকে খোদ সিএমপি কমিশনারের কার্যালয়ের বিপরীতে বাগমনিরাম স্কুলের গলি থেকে ব্যানারসহ মিছিল বের করে ছাত্রলীগ। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগানও দেন তারা। সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে এলাকাটি নগরীর খুলশী ও চকবাজার থানার অন্তর্গত, কিন্তু মিছিলের বিষয়টি অস্বীকার করে দায় এড়াতে দুই থানা। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে সিএমপির কমিশনারের কার্যালয় থেকে কয়েকশো মিটার দূরে নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট জিসি মোড় এলাকায় ফের মিছিল বের করে সংগঠনটি। এর নেতৃত্ব ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান ও ইরফান উদ্দিন। মহানগর ছাত্রলীগের নেতা হাসনাত খান আতিফ। ১০ মিনিটেরও বেশি সময় ধরে সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় অবস্থান করলেও পুলিশ কোনো তৎপরতা দেখায়নি। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী পরিদপ্তর আইএসপিআর। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়েছেন। আজ শনিবার ১ ফেব্রুয়ারি চিফ অ্যাডভাইজার জিওপি নামের ফেসবুক পেজে তার বিবৃতি প্রচার করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তৌহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে কুমিল্লার হাসপাতালে নিয়ে আসে। সময় তার দেহে আঘাতের চিহ্ন ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুর বিষয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার নিন্দা করেছে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি মূল লক্ষ্য। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এই কমিশনগুলোর বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগকে নির্মূল করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি প্রতিবেদনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থপূর্ণ সংলাপ করবে। অন্তর্বর্তীকালীন এই সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে। জয়পুরহাটে নারী ফুটবলে বাধা নেই, অনুতপ্ত প্রতিবাদকারীরা। জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধে মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় জড়িতরা ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তারা আর মেয়েদের খেলাধুলার বিষয়ে নাক গলাবেন না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজ তদন্ত টিমের সদস্য ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রতিবাদকারীদের নেতারা এসব কথা বলেন। বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শীঘ্রই আয়োজন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তদন্ত কমিটির সদস্য আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এই ঘটনায় তারা অনুতপ্ত। এখন ওই মাঠে মেয়েদের ফুটবল খেলতে বাধা নেই, শীঘ্রই ফুটবল ম্যাচ আয়োজন করা হবে। এর আগে শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্য সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে আসেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। টিন ভাঙচুরের সঙ্গে জড়িত কয়েকজন সেখানে হাজির হন। ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন তারা। বিকেলে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে উভয় পক্ষের সমঝোতা করবে বলে আশ্বস্ত করা হয়। উল্লেখ্য, ২৮ জানুয়ারি আক্কেলপুর উপজেলা
নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকায় বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসা ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টিনের বেড়া ভাঙচুর করেছেন। পরে এই ঘটনায় দেশব্যাপী বেশ আলোচনা হয়েছে। এ নিয়ে ৩০ জানুয়ারি গভীর রাতে উদ্বেগ প্রকাশ করে সরকারের উচ্চ পর্যায় থেকে স্থানীয় প্রশাসককে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।